সকাল বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস ইচ্ছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ঘুমটা আজ অনেক সকাল সকালেই ভেঙে গেছে। তারপর কাজবাজ শুরু করেছি, অনেক কিছু কাজ করেও নিয়েছি। এখন মেশিনটা চালাবো। অ্যাকচুয়ালি এতদিন তো কী করতাম যে মেশিনটা একদম রাত্রে চালাতাম আর ভোরে উঠে কাপড়গুলো মেলে দিতাম, কারণ চারিধারে বিল্ডিংয়ের কাজ হচ্ছে। কিন্তু আমি এখন যে সাইডটা কাপড়গুলো মেলে দিই সেই সাইডটার ভারগুলো খুলে দিয়েছে, তাই মানে এখন পুরো দুপুরেও মেলতে পারবো কাপড়। কিন্তু যাই হোক, রাত্রে চালিয়ে রাখলেই ভালো হতো, তাহলে এতক্ষণ মেলেও দিতে পারতাম, সকাল সকাল কাপড়টা উঠাতেও পারতাম। কিন্তু ভুলে গেছি, তাই একদম সকাল সকালেই মেশিনটা চালিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর আমি কাপড়গুলো মেলে দিতে পারি। কারণ বিল্ডিংয়ের কাজ তো এখনও শেষ হয়নি, কোথা থেকে কি কাজ হচ্ছে, সিমেন্ট এধার ওধার থেকে ছড়িয়ে পড়ছে, তো কাপড়গুলো নোংরা হয়ে যেতে পারে। কদিন ধরে রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না। এই ঘুম হচ্ছে না বলতে একদম যে মানুষ হয় না যে একটা ঘুম দিলাম, একদম সকালে ঘুম থেকে উঠলাম নিশ্চিন্তে, মাঝখানে কোনো ব্রেক নেই। কিন্তু আমার ঘুমটা কেমন স্যাকস্যাক করে রাত্রে ভেঙে যাচ্ছে। আসছে তো অনেক রাত্রে ঘুম, মানে 3টে-4টের দিকে, তাও আবার কখনো ঘুম হচ্ছে কখনো হচ্ছে না, আবার ভোর 5টায় ঘুম ভেঙে যাচ্ছে। তো বুঝতে পারছি না কেন। শারীরিক কিছু প্রবলেম তো আছে আর মানসিক টেনশন, সমস্ত দিক থেকেই কাজ চলছে, বুঝতেই পারছি। আর আমার এই সমস্যাটা এইবার হয়েছে এমন নয়। যে বছর মজুমদারের কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আমরা সবাই মিলে কলকাতায় চলে গেছিলাম, সে বছরও আমি এই অবস্থার মানে সামনাসামনি হতে হয়েছিল। তখন তো একদম কি হতো, আমি খেয়ে দিয়ে রাত্রে শুতে বিছনায় যেতাম আর সকালবেলা ঠিক তেমনভাবে উঠতাম, চোখের পাতা দুটো এক করতে পারতাম না। কারণ তখন ছিল প্রচণ্ড টেনশান, ছুটোছুটি। মানে সেই সময়ের সেই বছরের কথা আমি যদি মুখে গল্প করি তো হয়তো আপনারা বুঝতে পারবেন না যে সেই বছরটা আমার উপর দিয়ে কী গিয়েছিল। সেই বছর মানে আমি যখন এখান থেকে গেছিলাম আমার ওয়েট ছিল 75 কেজি, আর আমি যখন ওর অপারেশন করে ফিরে এসেছিলাম এখানে তখন আমার ওয়েট হয়ে গেছিলো 60 কেজি। মানে এতটাই মানসিক টেনশান ছিল কি বলবো। তো সেই সময় আমার এরকম ঘুমের প্রবলেম হচ্ছিল। তো পরে বাড়িতে আসার পরে অনেক কিছু করেছি তার জন্য। আর এই ইউটিউব চ্যানেলটা তখনই খোলা নিজেকে ব্যস্ত রাখার জন্য, টেনশন মুক্ত হওয়ার জন্য। আর তাছাড়া অনেক ডাক্তার দেখাবার পরে মোটামুটি একটা ঠিক জায়গায় চলে এসেছিলাম। কিন্তু ইদানিং আবার দেখছি ঠিক তেমনই হচ্ছে। হ্যাঁ জানি কিছু টেনশান আছে, নিজের শারীরিক কিছু প্রবলেম আছে, মজুমদারকে নিয়ে একটু টেনশান আছে সবসময়, আর বাচ্চাদের পড়াশুনো, সংসার, সব টেনশানেই আছে। কিন্তু এখন থেকে এত যদি এই অল্প টেনশানেই যদি নিজেকে এইভাবে ভেঙে পড়তে হয় কিংবা রাত্রে ঘুম না আসে, তাহলে সামনের রাস্তাটা কী করে পেরোবো। তাই নিজেকে অবশ্যই ঠিক করতে হবে। ওষুধটা এখন আমার চলছে অন্য কারণের জন্য, তো দেখছি কয়েকদিন যদি ঠিকঠাক না হয় তো আবার ডাক্তারের কাছে যাব। আর আজকে শ্রেয়া স্কুলে যায়নি। অ্যাকচুয়ালি হয়েছে কি, সেদিন যে আমরা খেতে গেছিলাম মন্দিরে, তো সেখান থেকে আসার পরে শ্রেয়ার, আমার আর প্রিয়ার তিনজনের খুব শরীর খারাপ হয়ে গেছে, মানে ঠান্ডা লেগেছে। ঠান্ডার সাথে সাথে মাথা ব্যথা আর হালকা জ্বর। মাঝখানে একদিন আমি ভিডিও দিইনি, কারণ ভিডিও শ্যুট করার মতো ইচ্ছাও ছিল না, অবস্থাও ছিল না। কারণ আমার অন্য কোনো শরীর খারাপ হলে আমি নিয়ে নিতে পারি, কিন্তু ঠান্ডা লাগলে আমার প্রচুর কষ্ট হয়। তো এত ঠান্ডা লেগেছে 2 দিন ধরে। তো শ্রেয়ারও হয়েছে, তো শ্রেয়া ওই জন্য আজকে স্কুল গেল না। আজকে এমনি শনিবার, আর তার উপরে সোমবার থেকে ওর পরীক্ষা আছে। তো আমিও বললাম ঠিক আছে, আজকের দিনটা স্কুলে যেতে হবে না, রেস্ট না। কারণ স্কুলে গিয়ে যদি আবার শরীর খারাপ হয়ে যায় তখন পরীক্ষা দিতে অসুবিধা হবে, এক্সাম দিতে অসুবিধা হবে। তাই ও যায়নি, আমি সকালবেলা ওকে নিয়ে পড়তে বসেছি। মজুমদার আর প্রিয়া এখনও ঘুমাচ্ছে, আর শ্রেয়ার আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমি তো উঠেছি 5:30টায়, তারপরে বিছনায় এপাশ ওপাশ করে উঠলাম, আর শ্রেয়া 6টার সময় উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেছে। আর আমি ওর পাশে আজকে কিছুটা টাইম দেবো, কারণ এক্সাম একদম কাছে চলে এসেছে। ওর পাশে এখন একদমই টাইম দিতে পারি না। প্রিয়াকে যেমনভাবে ছোটোবেলা থেকে আমি পড়াশুনো করিয়েছিলাম পুরো সময় দিয়ে, শ্রেয়াকে তেমন করাতে পারি না, কারণ পরিস্থিতিও বদলে গেছে আর সময়ের সাথে সাথে আমার এনার্জিও অনেকটা কমে গেছে। কিন্তু যেহেতু এক্সাম, তাই একটু টাইম তো দিতেই হবে। তো এখন টুকটাক করে কাজ করব আর ওকে পড়াশুনো করাবো। কদিন ধরে সকালের চাটা আমি খাচ্ছিলাম না, মজুমদার একাই চা খাচ্ছিল।
কিন্তু যেদিন থেকে ঠান্ডা লেগেছে, অ্যাকচুয়ালি কী হয়েছে বলুন তো, সেদিন তো ওই অনেকক্ষণ রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর দেখলেন পিয়া একটা ঠান্ডা নিল, আর আমিও সেই ঠান্ডাটা খেলাম। আর তারপরে ঘরে এসেই সাথে সাথে এসির মধ্যে ঢুকে পড়েছি, আর তার ফলে একদম ঠান্ডাটা জোরদার লেগে গেছে। তো ওই চাটা আজকাল আমি খাচ্ছি, মানে সেই যেদিন থেকে ঠান্ডা লেগেছে সেদিন থেকেই সকালে চাটা খাচ্ছি, বেশ বেশি করে আদা গোলমরিচ দিয়ে খাচ্ছি, যাতে ঠান্ডাটা কমে। ঠান্ডা লাগলে না আমি হুট করে ডাক্তারের কাছে যেতে চাই না, কারণ গেলেও কোনো লাভ হয় না, সেই 2-3 দিন ঠান্ডা থাকেই। আর বাড়ি যদি একটু টুকটাক করা হয় তাহলে কিন্তু ঠান্ডাটা পুরো কমে যায়। আমি যেমন ঠান্ডা লাগলে কি করি, একটু গরম জল বারবার খেতে থাকি, উষ্ণ গরম জল, কখনো আদা দিয়ে, কখনো এমনি শুধু জল, আর তাছাড়াও চা খেতে থাকি আদা গোলমরিচ দিয়ে, ভেপার নিই, গার্গেল করি। এইভাবে করতে করতে দেখি 2-3 দিনের মধ্যে ঠান্ডাটা মোটামুটি ঠিকঠাক হয়ে যায়। আর নইলে ঠান্ডার জন্য যদি মেডিসিন নিতে হয় তাহলে কিন্তু বুকে বসে যায়। যদিও প্রিয়ার খুব শরীরটা বাড়াবাড়ি হয়েছিল, যার জন্য ও মেডিসিন নিয়ে এসছে, আর ও ডাক্তারের কাছে গেছিলো, কিন্তু আমি মেডিসিন নিইনি। এইভাবে ঠান্ডাটা কমাবার চেষ্টা করছি। আর সকাল সকাল বেশ এক ফসলা বৃষ্টি হয়ে গেল, ভালোই লাগছে। ওয়েদারটা আগের মতো আর অতটা গরম নেই, মোটামুটি ভালো হয়ে গেছে। কিন্তু যখন আবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন জানি আবার সেই একটা ভ্যাপসা গরম। আজকাল তো বর্ষাকাল আর দেখতেই পাই না, শ্রাবণ মাস পড়ে গেছে, কিন্তু সেই খাপছাড়া বৃষ্টি কখনো আসছে কখনো হচ্ছে না। কিন্তু সেই যে বর্ষাকাল, অ্যাকচুয়ালি আমি গ্রামের মেয়ে, তো তাই বর্ষাকালের কি মর্ম সেটা খুব ভালোভাবে বুঝি। আর যখন বর্ষাকালের কথা মনে পড়ি তখন সামনে যে ছবিটা ফুটে ওঠে না, সেটাকে মনে করতে করতে মনটা খুব খুশি হয়ে যায়। একটানা 10-12 দিন যখন বৃষ্টি হতো বর্ষাকালে, আর তারপরে চারিধার মাঠ ঘাট একদম জলে ভরে যেত। প্রথম তো সবাই নামতো মাছ খোঁজার জন্য, তারপরে ধীরে ধীরে লাঙল নিয়ে সবাই মাঠে চলে যেত। আর সারাদিন সেই লাঙলের পেছনে মানুষগুলো চলতো, আর মুখের যে আওয়াজ, আর রাস্তাঘাট দিয়ে গরুর লাইন, সবাই কাঁধে করে লাঙল নিয়ে যাচ্ছে, কেউ কাপড়ের মধ্যে বেঁধে সকালের ভাত নিয়ে যাচ্ছে। সেসব দৃশ্যগুলো না মনের সামনে একদম ভেসে পড়ে। এসব কথা বললে যেন মনে হয় কি কোনো রচনা লিখতে বসেছি, কিংবা কোনো কবি গল্প লিখতে বসেছি, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম না, গ্রামের জীবনে এইরকমই হয়। আর সেইগুলো যখন আমার মনে পড়ে না এই বর্ষাকালের সময়, তখন খুব মিস করি। মনে হয় যেন কি স্বর্ণ দিনগুলো আমি অতিবাহিত করে এসেছি, যার হয়তো কোনোদিন ফিরে পাবো না, শুধুই স্মৃতিচারণ করে কাটাতে হবে। তো যারা গ্রামে থেকেছে, গ্রামের এইসব জিনিস অনুভব করেছে, তারাই একমাত্র বুঝতে পারবে আমার কথাগুলোর মর্ম। অ্যাকচুয়ালি যখন ছোট ছিলাম তখন অতটা হয়তো বুঝতাম না, এই বর্ষাকাল, কাদা রাস্তা, জল ভরা মাঠ, এই ভাবতাম। কিন্তু আজকে যখন বড় হয়েছি, অনুভব করতে শিখেছি, বুঝতে শিখেছি, তখন বুঝতে পারি যে দিনগুলো সত্যি কত সুন্দর ছিল। আজকে ওয়েদারটার জন্য না কেমন যেন বারবার সেই গ্রামে ফিরে যাচ্ছি। আসলে যেখানে মানুষের শিকড় থাকে সেই জিনিসটা তো সে কখনো ভুলতে পারে না। তা আমি আমার দেশ যেখান থেকে উঠে এসেছে সেটার মনে তো হবেই, কিন্তু ওয়েদারটা আজকে যেন কেমন একদম মেঘলা মেঘলা, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, তো ওর জন্যই এত কিছু মনে পড়ছিল। যাই হোক, কাজ অনেক কিছু হয়েছে, এখনও পড়াচ্ছি, শ্রেয়া পড়ছে, আর আমি মাঝে মাঝে ওর ধারে যাচ্ছি, ওকে পড়াচ্ছি, পড়া ধরছি, আর তার ফাঁকে ফাঁকে একটু কাজ করছি। তো অনেক কাজ করে নিলাম, নিয়ে এখন কিচেনে চলে এসেছি, সকালে ব্রেকফাস্ট বানাতে হবে। তো আজকে ভাবলাম একটু আলুর চচ্চড়ি করি, কারণ অনেক দিন আলুর চচ্চড়ি খাওয়া হয়নি। তো এখানে আমি আলুর চচ্চড়ি আজকে নিরামিষ করব। নিরামিষ মানে রসুন দিয়ে যে আলুর চচ্চড়িটা হয় না, আমি যেটা করি রসুন ফোড়ন দিয়ে, সেইটা আমার সবথেকে বেশি ভালো লাগে। কিন্তু আজকে তো শনিবার, আমরা শনিবারে নিরামিষ খাই, তো তার জন্য রসুনটা করলাম না, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই করব। তো এখানে প্রথমে আমি অল্প তেল দিয়েছি, আর তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুগুলো দিয়েছি। আলুগুলো না একটু লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে না চন্দ্রমুখী আলু পাওয়া যায় না, আলুর চচ্চড়ি বানাতে গেলে চন্দ্রমুখী আলুই বেস্ট। কিন্তু কি করব, যে মানে না পাওয়া গেলে, এখানে তো পাওয়াই যায় না, তো যেখানে যেমন পাওয়া যায় তেমন নিয়ে মানিয়ে চলতে হয় আর কি। তো চন্দ্রমুখী আলু দিয়ে তো আর খেতে পারবো না যতই ভাবি না কেন,
তো জ্যোতি আলু দিয়ে শুরু করেছি চচ্চড়িটা। আর এখানে টমেটো দিয়েছি, টমেটোটা গোটাই রেখেছি, তারপরে যখন কষানো হয়েছে কষাতে কষাতে নরম হলে কেটে দিয়েছি। আর মশলা বলতে শুধু ওই স্বাদ অনুযায়ী লবণ আর হাফ টেবিল চামচের মতো হলুদ দিয়েছি, দিয়ে এটাকে কষিয়ে ঢেকে দিয়েছিলাম। আর তারপরে আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেলে একটু বারবার করে নেড়ে এটাকে একটুখানি আলুগুলো ভেঙে দেবো, দিলেই আমার হচ্ছে আলুর চচ্চড়ি রেডি। আর আলুর চচ্চড়ি হলে শ্রেয়া আর প্রিয়া মুড়ি খেতে চায়, তো শ্রেয়া তো একদম রুটি খেতেই চায় না। প্রিয়ার জন্য একটা রুটি করব, একটু আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাবে। আর শ্রেয়া এই এখন ওকে আলু চচ্চড়ি দিয়ে মুড়ি দিয়ে দিচ্ছি, ও এটা খাবে, মানে পড়তে পড়তেই খাবে আর কি। আর মজুমদারকে তো মজুমদারের জন্য রুটি বানাবো। সবসময় বলি না, মজুমদারের সকালে ব্রেকফাস্টের রুটিটা হলে ও একদম নিশ্চিন্তে থাকে, কিন্তু আমি তো নিশ্চিন্তে থাকতে পারি না, কারণ প্রত্যেক দিন রুটির সাথে কি বানানো যাবে, কোনো ভাজা ওর চলে না, ভাজা খেতেও পারবে না, তো প্রত্যেক দিন কী তরকারি ভাববো এটাও বুঝতে পারি না। আলু তো সবসময় খেতে চায় না, অনেক দিন পরে করছি বলে আজকে আলুর তরকারি করলাম। আর এই যে টমেটোর খোসাগুলো আমি এক সাইডে করে দিলাম, কেন বলুন তো, টমেটোর খোসা যদি এক টুকরো মজুমদারের পাতে পড়ে তাহলে মজুমদারের খাওয়াটাই নষ্ট হয়ে যাবে, কারণ ও এরকম পছন্দও করে না। তো অনেকদিন পরে আলু চচ্চড়ি খাচ্ছি, তো অসুবিধা কিছু হবে না, মানে খাচ্ছি মানে ওকে দিচ্ছি আর কি। তো যাই হোক, মজুমদারকে এখন টিফিনটা দিয়ে দিলাম। প্রত্যেক দিন সকালে উঠে প্রথমেই ব্যালকনিটা খুলে একবার এদের দর্শন করলে মনটা খুশি হয়ে যায়। কুমড়ো গাছ দুটো লাগিয়েছিলাম, কি সুন্দর হচ্ছে। আর করলা গাছটা তো তত্তরিয়ে বেড়েছে, যে করলার মানে ছোট ছোট দুটো করলা এসেছিলো, ওগুলো দেখছি এখনও আছে। জানি না ঝরে পড়ে যাবে কিনা, কারণ আমার ব্যালকনিতে ভালো রোদ্দুর আসে না। তো গাছটা তো ভালো হয়েছে, ফল হবে কিনা জানি না। আর এই গাছটার গোড়ায়ও দুটো কুমড়ো গাছ হয়েছে, দেখা যাক কি হয়। আমার মাটিগুলো একদমই ভালো না। আর এর সাথে সাথে কিন্তু একটা এই যে বড় আলু বলে না, কেউ কেউ খাম আলু বলে, কেউ কেউ মাটির নিচে আলু বলে, সেই গাছও আছে। মানে এই বালতিটায় প্রত্যেক বছর আমি এই আলু একটা করে উঠাই, মানে 300-400 ওয়েটের হয়, একটা করে আলু হয়। কিন্তু তার সাথে এবছর একটা করলা গাছ হয়েছে, উপরি পাওনা। আর এইগুলো দেখে যে আমি কী খুশিটা না হয়ে যাই, কি বলবো। আমি আর প্রিয়া যখন কলকাতায় গেছিলাম, মজুমদার আর শ্রেয়া তো ছিল, কিন্তু ওরা ভালোভাবে দেখভাল করতে পারিনি, পুরো ব্যালকনির গাছ আমার নষ্ট হয়ে গেছিলো। কিন্তু আমি এসে কেটে টেটে যত্ন করতে আবার সব গাছে প্রাণ সঞ্চার হয়ে গেছে, মানে সব গাছে আবার কচি কচি যে মানে ডগা বেরোচ্ছে, পাতা বেরোচ্ছে। তুলসী গাছটা তো পুরোই মরে গেছিলো, আমি এসে কেটে ছেটে দিতে এখন বেশ ভোরে পাতা বেরিয়েছে, আর গোড়ায় তুলসী গাছের চারাও বেরিয়েছে। আর এদিকে বড় একটা কারি পাতা গাছ আছে, আর এই টপটার না অনেকগুলো চারা বেরিয়েছে। ভাবছি এবার যখন বাড়ি যাব তখন নিয়ে যাব, মানে কলকাতায় যখন যাব। হ্যাঁ, যদি যাওয়ার সময় মনে থাকে আর সেই পরিস্থিতি থাকে তবেই নিয়ে যাব। অ্যাকচুয়ালি মানুষের জীবন না সেই নদীর স্রোতের মতো, নদীর স্রোত যেমন স্বমহিমায় বইতে থাকে, মানুষের জীবনও ওইভাবেই বইতে থাকে। কারণ ছোটোবেলায় যখন একদম বড় বড় মাঠ ঘাট রাস্তায় ছুটোছুটি করতাম, তখন কি কোনো ভেবেছিলাম যে একদিন এরকম 4 দেয়ালের মধ্যে বন্দি হয়ে যাব। যখন মা বাবার সাথে খেতে হেল্প করতাম, মানে ক্ষেতখন্দ বানাবার জন্য মা বাবার সাথে সাথে কাজ করতাম, তখনও কি কোনোদিন ভেবেছিলাম যে একদিন এই ব্যালকনিতে একটা চারা লাগিয়ে মনটা খুব খুশি হয়ে যাবে, আর এই বড় বড় ক্ষেত মাঠ ঘাট আমার সাথে আর কোনোদিনই থাকবে না। তাই আমাদের জীবন কোথায় শুরু হয় আর কোথায় শেষ হয় সেই কন্ট্রোলটা হয়তো আমাদের হাতে থাকে না। আমরা জীবনে অনেক কিছুই হয়তো কন্ট্রোল করতে পারি, কিন্তু এইটাই কখনো কন্ট্রোল করতে পারি না। এটা হয়তো সময়ের হাতে ছেড়ে দিতে হয়। সময় ভালো বুঝতে পারে বা সময় ভালো জবাব দিতে পারে যে মানুষের জীবন কখন কি আসবে, কখন কি হবে। ব্রেকফাস্টের পরে হঠাৎ করে মজুমদার কখন বাইরে চলে গেছে আমি বুঝতেই পারিনি। এ ঘরে আমি বসে শ্রেয়াকে পড়াচ্ছিলাম, আর ও একদম চুপি চুপি বাইরে চলে গেছে। গিয়ে মার্কেট থেকে বেশ একটু কুমড়ো শাক এনেছে, বড় একটা মোচা এনেছে। মোচাটা কেমন হবে আমি জানি না, তবে বেশ বড় মোচাটা সাইজ আছে। আর তার সাথে সাথে কিছু করলা এনেছে। কিন্তু মেন হচ্ছে আমার আরও জিনিসের দরকার ছিল, বাড়ি একটাও আলু নেই। কিন্তু ও আমাকে বলেনি, চলে গেছে। আবার নতুন করে মার্কেটে যেতে হবে। আমি বুঝতে পারছি না আজকে আলু ছাড়া রান্না হবে কিনা, কারণ আলু ছাড়া রান্নার কথা আমি ভাবতে পারি না। আলু না হলে যেন মনে হয় যে সেদিন কিছু রান্নাই করিনি।
তো যাই হোক, এখন আজকে মোচা করব না, কুমড়ো শাকটা করব, করলা করব। আর এখন একটু পেয়ারা কেটে দিলাম। এই পেয়ারাটা না কালকে মজুমদার এনেছে, আর এনেই তক্ষুনি আমাকে বলছিল খুব মিষ্টি, খেতে খুব সুন্দর। তো আমি খাইনি, রাত্রে পেয়ারা খেলে এমনি একটুখানি বেশি গ্যাস হয়ে যায় দেখবেন, তো ওর জন্য আমি আর খাইনি, বলেছিলাম কালকেই খাবো। তো এখন কেটে মজুমদারকে দিচ্ছি, মজুমদার বললো আমি একটু পরে খাবো, একটু লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু পেয়ারাটা একদম গাছের মানে কি বলতে চাচ্ছি যে পেয়ারা সবই গাছের হয়, কিন্তু কিছু কিছু পেয়ারা চাষের হয়, বিক্রির জন্য তৈরি হয়। এটা তো একদম অর্গানিক, তো খেতে সত্যিই খুব সুন্দর, সবাই খেয়ে বলছে। তবে হ্যাঁ, পেয়ারাগুলোর ভিতরে একটুখানি দানা বেশি আছে, তো এদেরও দিলাম, আর পরে মজুমদারকে আমি হাতে করে খাইয়ে দিলাম আর কি। আমি বসে সবজি কাটছিলাম, আর সেই সময় বেশ একদমকা বৃষ্টি আসলো। তো শ্রেয়া বললো মা মোবাইলটা দাও, একটু ভিডিও করব। কিন্তু ও তো ভিডিওতে বৃষ্টিটা হচ্ছে বোঝা যাচ্ছে না ভিডিওর ভিতরে, তাই বলছে যে মা দেখাই যাচ্ছে না বৃষ্টি হচ্ছে ভিডিওতে। তো এখানে দেখুন আমি সবজি সব কেটে নিয়েছি। আজকে পটলগুলো না অন্য রকমভাবে একটু কাটলাম, এখন বোঝা যাচ্ছে না, দুই ধার দিয়ে বেশ কেটে কেটে দিয়েছি, যখন ভাজবো তখন বোঝা যাবে। এরকমভাবে আমি কখনো পটল ভাজিনি। তো এখানে পটল কেটে নিয়েছি, ডাল আগেই সিদ্ধ হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও বসিয়ে দিয়েছি। আজ সত্যি আলু ছাড়াই আমি রান্না করতে চলেছি। এখানে ঝিঙে, বেগুন আর কচু কেটে নিয়েছি, আর তার সাথে তো ডাঁটা আছে, আর একটু করলা কুমড়ো কেটে নিয়েছি। মোটামুটি যা যা ভেবেছিলাম যে আজকে রান্না করব সবই কেটে নিয়েছি। কিন্তু রান্না করতে অসুবিধা কী বলুন তো, একদম রান্নাঘরের উপরে দেখছেন কাজ চলছে, একদম জানলা বন্ধ করে দিতে হয়েছে। তো যাই হোক, এখানে দেখুন পটলগুলো ভেজেছি, আর এইবার কিন্তু বোঝা যাচ্ছে ভাজার পরে যে আমি পটলটা কেমনভাবে কেটেছি। বেশ দেখতে ভালো লাগছে, আর পরে তো ভয়েস ওভার দিচ্ছি, তাই বলছি এই পটলটা যারা এমন পটল পছন্দ করেন যে বাইরেটা বেশ ভেজে কড়কড়ে হবে আর ভিতরটা একদম নরম থাকবে, তাদের কিন্তু এই পটলগুলো খেতে খুব সুন্দর লাগবে। আর আমারও খুব একটা খারাপ লেগেছে এমন না, বেশ ভালো লেগেছে ডালের সাথে খেতে। তো আপনারা এইভাবে কেটে একবার এইভাবে ভেজে দেখবেন, একটু লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবেন, নিয়ে ভেজে দেখবেন, খুব ভালো লাগে ডালের সাথে কিংবা গরম ভাতে। একদম একটুখানি এই যে পটল ভাজার গরম গরম তেল দিয়ে এটাকে ভাতের সাথে মাখিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর আজকে আমাদের সবারই খুব ভালো লেগেছিল। তো আজকে পটলটা কিন্তু আমি একটুখানি বেশি তেলে ভাজছি, কেন বলুন তো, আমি তো এইভাবে কোনোদিন ভাজিনি, তাই ভাবছিলাম কি জানি কেমন হবে। দুটো একটা কাটতে গিয়ে একটুখানি কাটা বেশি হয়ে গেছে, তো ঠিকঠাক করে ভাজতে পারবো কি না, তো তার জন্য একটু তেলটা বেশি দিয়েছিলাম। কিন্তু এটা আবার আমি ভাজার পরে না অনেকক্ষণ এইভাবে উঠিয়ে রেখে দিয়েছিলাম যাতে তেলগুলো একদম ঝরে যায়। তো এদিকে পটল ভাজা হয়ে গেছে, আর এখানে কিন্তু কুমড়ো আর করলাটাও ভেজে নিয়েছি। কুমড়ো আর করলা আমি আলাদা আলাদা করে ভাজি, আগে করলাটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটাকে উঠিয়ে রেখে আবার পরে কুমড়োটাকে ভেজে তারপর দুটো একসাথে মিশিয়ে দিয়েছি। আর এবার আমি কুমড়ো শাকটা করব। আজকে যেহেতু কুমড়োর ভিতরে কচু দিয়েছি, তাই সর্ষে পোস্ত দিয়ে আর করব না, একদম সিম্পলভাবে করব। তো তার জন্য আমি এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। 1 কিলোর কীর্তি তো আমি করেই ফেলেছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি। আর প্রথম কথা, এই লঙ্কাগুলোই কিন্তু একদম ঝাল নেই, কিন্তু আমি শাকের সাথে দেবো বলে বেছে বেছে লাল লাল লঙ্কা নিয়ে এসছি। এবার এতে যদি ঝাল বেশি হয়ে যায় তাহলে খাওয়ার সময় তো খুব সমস্যা হবে। আমার আর প্রিয়ার কোনো সমস্যা হবে না, হবে শ্রেয়ার আর মজুমদারের। তো দেখা যাক এই পরীক্ষায় পাস হয় কিনা, একটু ঝাল যাতে কম হয়। আমি মনে মনে শুধু এই কামনাই করছি যে পাকা লঙ্কায় যেন বেশি ঝাল না হয়। তো দেখুন সবজিগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর আগের থেকেই বাটিতে আমি হলুদ, লবণ আর একটুখানি জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে ভালো করে জলে গুলে রেখে দিয়েছিলাম। তো সেটাকে দিয়ে আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। তো জলটা পুরো শুকিয়ে গেছে, এটাকে আবার নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নেব। তো এখানে দেখুন সবজিগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি এর ভিতরে শাকগুলোকে দিয়ে দেবো। শাকটা একটু পরে দিলাম, কারণ শাক অত না কষালেও কিন্তু হয়। আমি তো দেখতাম আমার একজন ঠাকুমা ছিল, সে না এরকম যে কুমড়ো শাকের সবজি কখনো সবজি কষাতো না, সবজি কুমড়ো শাক সব একসাথে বয়েল করে নিত,
নেওয়ার পরে আর কড়াইতে ফোড়ন দিয়ে সেই বয়েল হওয়া শাক সবজি সব একসাথে ঢেলে রান্না করতো, সেটাও কিন্তু টেস্ট দারুণ হতো। কিন্তু আমি এখন এইভাবে করি। তো এইভাবে মানে এটাকে করে নিয়েছি, মশলাটা কষিয়ে নিয়ে আর শাকটা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়েছি। তবে মাঝে মাঝে কিন্তু খুলে খুলে আমি এটাকে নেড়ে দিয়েছি। দেওয়ার পরে এটা কিন্তু শাকের সাথে সবজির সাথে মশলার সাথে খুব সুন্দরভাবে কষে গেছে। কষে যাওয়ার পরে এটাকে আমি আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এতে এখন আমি একটুখানি মিষ্টি দিচ্ছি, আমি গুড় দিচ্ছি। আপনারা চিনি খেলে চিনি দেবেন স্বাদ অনুযায়ী। শাকে একটু মিষ্টি মানে এই রকম শাকের তরকারিতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো মিষ্টিটা দেওয়ার পরে আরও একটুখানি সময় ধরে কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। নিয়ে এখন এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন আমি ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য, একটু মিডিয়াম আঁচে ঢেকে দেবো, যাতে ডাঁটা সবজি খুব ভালোভাবে বয়েল হয়ে যায়। আর এতে কচু দেওয়া আছে, এখানে কচুগুলো অত ভালো নয়, তো একটু সময় লাগে বয়েল হওয়ার জন্য। তো ওর জন্য এটাকে আমি এখন মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেবো। তো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটা আমি খুব একটা ড্রাই করব না, আবার খুব একটা জলও রাখবো না, মিডিয়াম একটা থকথকে রাখবো আর কি, ডালনা যেটা বলে। তো এটা ভাজা মশলা দিয়ে নাবালে খুব ভালো হয়। তো আমি ভাজা মশলা দিলাম না, এখন এমনিভাবেই নাবিয়ে নিলাম। তো আজকে দুপুরের মেনুতে কি হয়েছে আর এতক্ষণ ধরে কি রান্না করলাম সেটা একবার দেখিয়ে দিই। এখানে অরড় ডাল বানিয়েছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর মজুমদারের জন্য অরড় ডালটা একদম ঠিক, কারণ ডাক্তার এটাই খেতে বলে মসুর ডাল মুগ ডালের থেকে, তাই সবসময় অরড় ডালটা বেশি বানাবার চেষ্টা করি। আর এখানে আমি তো পটল ভাজা আছে আর করলা দিয়ে কুমড়ো ভাজা আছে, একটু পেঁপে সিদ্ধ করে নিয়েছি, পেঁপেটা একটু লালচে হয়ে গেছিলো। আর তার সাথে সাথে চচ্চড়িটা তো আছেই, ডাঁটা দিয়ে যে চচ্চড়ি করলাম। তো আমি রান্নার সাথে সাথে মজুমদারকে খেতে দিয়ে দিচ্ছি। এখন মজুমদারের রিসিভ ডিউটি চলছে, মানে 2:10। তো ও আগে খেয়ে নিচ্ছে, ও খেয়ে একটুখানি আধা ঘন্টার মতো রেস্ট নেবে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ওদিকে প্রিয়া শ্রেয়া ওখানে বসে আছে। শ্রেয়ার আজকে ছুটি নেই, সে সকাল থেকে পড়তে বসেছে, আমি ছেড়েছি। তারপর ওর দিদি এখন কিছু কোশ্চেন লিখে দিয়ে এসছে, যেগুলো ও অ্যান্সার লিখছে। তো ওর ভাত বেড়ে ডাকছি, ও আসছে না, বলছে আমি লেখা শেষ করে তারপরে আসবো। তো যাই হোক, এখন আর আমি খেতে বসেছি। ও একটু পরে খাক, যে কটা কোশ্চেন লিখতে দিয়েছে সেগুলো শেষ করে তারপরে ও খেতে আসবে। আমি সারাদিন আমার সংসারে যেমনভাবে চলি, আমার সংসারে যেমনভাবে সময় কাটাই, বা আমার সংসারটাকে আমি যেমনভাবে গুছিয়ে রাখি, বা বাচ্চাদের যেমনভাবে মানুষ করার চেষ্টা করি, তার কিছু কিছু ছোট ছোট অংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমি আমার মতো করে আমার ভালো লাগার দিয়েই ভিডিওটা বানাই, একদম ভালোবাসা দিয়েই বানাই ভিডিওটা। কারণ সত্যি এটা আমার একটা ভালো লাগার জায়গা। আমার খুব ভালো লাগে যে সারাদিন আমি কি করছি সেটাকে আমি একটা ভিডিওর মাধ্যমে তৈরি করে রেখে দেই, সেটা আমার জন্য আর আপনাদের সাথেও শেয়ার করে সেটা আমি খুশি পাই। তো আমি তো এইভাবে ভিডিও করি। তো এই ভিডিওটা কেমন লাগে আমার ভিডিওগুলো, সেইগুলো আপনারা যখন দেখেন তখন যদি একটু কমেন্ট করে আমাকে জানান, তাহলে আমার ভিডিও করার জন্য উৎসাহও আমি পাবো, এনার্জিও পাবো। আর আমার কোথায় ভুল হচ্ছে সেটাও যদি জানান, তাহলে আমি বুঝতে পারবো। তো ভিডিওটা দেখতে দেখতে যারা এতক্ষণ আমার সাথে চলে এসেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিওকে ভালোবাসেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর এখন মজুমদার রেডি হয়ে নিয়েছে, ডিউটি যাবে। আর শ্রেয়া এখন খেতে এসেছে। তো ভিডিওটা আমি আর বড় করব না, এইখানেই রাখছি। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।